পদত্যাগের পর আনুষ্ঠানিকভাবে বিবৃতিতে ভারতের বিদায়ী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাম্প্রতিক পরিস্থিতি এবং পদত্যাগের কারণ নিয়ে নিজস্ব ব্যাখ্যা দিয়েছেন। পুরো বিবৃতিটি প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। আমার তরুণ বন্ধুরা, দেশের তরুণদের আকাঙ্ক্ষা, অনুভূতি এবং ন্যায্য প্রত্যাশার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। ভারতের তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করা আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে একটি নৈতিক অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে জাতির সেবা করার সুযোগ পাওয়ায় আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাই হোক, 2026 সালের 3 মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষায় কিছু অনিয়ম সামনে আসে। ভারত সরকার বিষয়টি সাথে সাথেই আমলে নিয়ে তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দেয়। সেই সাথে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার তারিখ ঘোষণা করে। পাশাপাশি আগামী বছর থেকে এই পরীক্ষা সিবিটি পদ্ধতিতে নেবার সিদ্ধান্ত হয়। প্রথম দিন থেকেই আমি পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছি এবং পরিস্থিতি থেকে কখনোই বিমুখ হইনি। যন্তর মন্তর এবং সারা দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেশবিরোধী শক্তি যাতে এর সুযোগ নিতে না পারে তা নিশ্চিত করতে, জাতীয় ঐক্য অটুট রাখতে এবং ভারতীয় শিক্ষার্থীর ভবিষ্যৎ যাতে আইনি জটিলতায় না পড়ে তা নিশ্চিত করতে এবং আমাদের সন্তানরা যাতে পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার কাজে মনোযোগ দিতে পারে, সেজন্যই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। বিএনপি থেকে রাষ্ট্রপতি পদে কে মনোনয়ন পাচ্ছেন? দলটির শীর্ষ নেতারা বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত হবে জাতীয় স্থায়ী কমিটিতে। শনিবার বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নে এমনটা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ঢাকায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। মেয়াদ শেষ হওয়ার 2 বছর আগেই পদত্যাগ করেছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক হিসাব নিকাশ। বগুড়ায় এক অনুষ্ঠান শেষে এ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে জানতে চান সাংবাদিকরা। তিনি জানান, এ নিয়ে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে। এরপরে জানতে পারবেন সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এদিকে জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত 12 প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনিও জানান, রাষ্ট্রপতি বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত। উনি যেটা লিখিতভাবে গণমাধ্যমে সেটি জানিয়েছেন, সেটি হচ্ছে তার গুরুতর শারীরিক অবস্থা অবনতি হয়েছে, তো সেটাই আমরা জানি এবং সেই কারণেই তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে এবং পরেও মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার চাইছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। তবে এ নিয়ে কোনো অবস্থান জানায়নি বিএনপি। রিজভী বলেন, বিষয়টি নিয়ে দলের নীতি নির্ধারকরা আলোচনা করবেন। রাষ্ট্রপতির ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, এটা দল সিদ্ধান্ত যখন নেবে তখন নেবে, কি নেবে সেটা দল জানে। উচ্চতর নীতি নির্ধারণী ফোরাম আছে, নির্বাহী কমিটি আছে, সেটা দলের বিষয়। সংসদ সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হন রাষ্ট্রপতি। এক্ষেত্রে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় সরকারি দল বিএনপির মনোনীত প্রার্থী সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি হবেন, এমনটা বলাই যায়। মাহিলা ইসলাম, 71, ঢাকা। কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি তা জানা যাবে আগামী সেপ্টেম্বরে। শনিবার এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ওই সময়ে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মতে ওই নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত করেন সংসদ সদস্যরা। মামুন হোসেনের প্রতিবেদন। শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর থেকে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে নির্বাচিত রাষ্ট্রপতি কবে পাওয়া যাবে তা নিয়ে চলছে আলোচনা। রাষ্ট্রপতিকে এখানে প্রোটেকশন দেওয়া আছে। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হলে কিংবা পদত্যাগ করলে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রীও বললেন সেই বিধানের কথা। সংবিধানের 123(2) অনুচ্ছেদ অনুসারে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগামী সংসদ অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 24 জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24 অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। এদিকে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচার পাওয়ার সুযোগ শীর্ষক পরামর্শ সভায় আইনমন্ত্রী আরও জানান, আগামী মন্ত্রিসভার বৈঠকেই জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম কমিশন প্রতিকার আইন অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আমরা গুম প্রতিকার ও প্রতিরোধ সংক্রান্ত আইন এটাকে নেইনি, এটাকে বলেছে, এটার ক্ষেত্রে আমরা পাবলিক স্টেটমেন্ট করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, আগামী সোমবার থেকে শাপলা চত্বরে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। শাপলা চত্বর হত্যা মামলায় আমাকে নিয়োগ দেওয়ার পর আমি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে মামলাটির ইনভেস্টিগেশন এবং আমি বিচারের জন্য সবচেয়ে বেশি কাজ করেছি, সেটা হচ্ছে শাপলা চত্বর হত্যাকাণ্ড। মামুন হুসাইন, ৭১, ঢাকা। এদিকে রাষ্ট্রপতি থাকার আগে ও পরের অপরাধে বিচার করা যাবে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের, এমন অভিমত আইনজীবীদের। এদিকে রাষ্ট্রপতি থাকা অবস্থাতেই 2025 সালে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলার তথ্য পাওয়া গেছে। আইনমন্ত্রী জানান, কারা কি উদ্দেশ্যে মামলাটি করেছে তা খতিয়ে দেখা হবে। মাইনুল মারুফ জানাচ্ছেন বিস্তারিত। দায়িত্ব পাওয়ার পর থেকেই আলোচিত ও সমালোচিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বৈরাচারী আমলে তার নিয়োগ নিয়ে অসন্তোষ ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে। এমনকি দুদকে কর্মরত থাকাকালীন এবং এরপরে মোহাম্মদ শাহাবুদ্দিনের ভূমিকা নিয়ে সমালোচনা ছিল সব মহলেই। অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ আর দুর্নীতির অভিযোগে তার বিচারের দাবি জানিয়ে আসছেন অনেকেই। যদিও সংবিধান বলছে দায়িত্বে থাকাকালীন অবস্থায় দায়মুক্তি পান রাষ্ট্রপতি। তবে এর আগে ও পরের বিষয়ে কি ঘটে? সুপ্রিম কোর্টের এই আইনজীবী জানান, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কোনো রাষ্ট্রপতির বিচারের নজির আছে বাংলাদেশে। যে কোনো রাষ্ট্রপতি, উনি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ কিংবা অপসারিত হওয়ার পরে উনি রাষ্ট্রপতি হওয়ার আগে যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন বা ফৌজদারি অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকেন, তাহলে রাষ্ট্রপতি পদ থেকে উনি পদত্যাগ করার পরে কিংবা অপসারিত হওয়ার পরে তাকে সেই সমস্ত অপরাধের জন্য গ্রেফতার করতে, তাকে আইনের মুখোমুখি করতে, তদন্ত করতে কিংবা সাজা দিতে কোনো বাধা আইনে নাই। সংবিধান শুধুমাত্র রাষ্ট্রপতি পদে আসীন থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা যাবে না সেই রক্ষা কবচটি ওনার জন্য ছিল, যেটা রাষ্ট্রপতির পদ থেকে উনি ছেড়ে দেওয়ার পরে সেই রক্ষা কবচ আর ওনার জন্য থাকবে না। দুর্নীতি দমন কমিশন থেকে অবসরের পর 2017 থেকে 2023 সাল পর্যন্ত ইসলামী ব্যাংকের পরিচালক ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সময় ব্যাংকটি থেকে লাখ লাখ কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। হাইকোর্টের রিটে এ তদন্ত করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU, যেখানে নাম আছে মোহাম্মদ শাহাবুদ্দিনের। এছাড়াও ঢাকার জজ কোর্টে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ 2025 সালে মামলা করে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে। তখন তিনি রাষ্ট্রপতি। এক অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, এ ধরনের বিষয় কেন ঘটলো তা খতিয়ে দেখা হবে। এইটা যারা করেছেন, কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। তাতে রাষ্ট্রপতি প্রোটেক্ট, তার রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগে যে অভিযোগগুলো আছে সেটা দেখা, আমরা যাচাই বাছাই করে দেখব, সময় হলে দেখব। শুক্রবার অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। সরকার বিরোধী আন্দোলনের কঠোর হুঁশিয়ারি দিয়ে শেষ হলো 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। শনিবার দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের এই আয়োজনে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় উপনেতা ডক্টর শফিকুর রহমান এই হুঁশিয়ারি দেন। সরকারের তীব্র সমালোচনা করে ডক্টর শফিকুর রহমান আরও বলেন, গণভোটের গণরায় যদি মেনে না নেয় তবে এই সরকারের বিরুদ্ধে সারা দেশে গণ আন্দোলন গড়ে তোলা হবে। সরকার দুর্নীতিকে জাতীয়করণ করে ফেলেছে, যে কারণে দেশে অনিয়ম ও দুর্নীতির রাজত্ব চলছে। সমাবেশে আরও বক্তৃতা করেন লিবারেল ডেমোক্রেট পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতারা। জনগণ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে হা বলেছে। 70% মানুষ হা বলেছে।
গণভোটকে আমরা অপমান করতে দেব না। গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ইনশাল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে। বাংলাদেশে আমরা আর কোনো ফেসিবাদ চাই না। দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। জুলাই অস্বীকার করে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AK.M. শামসুল ইসলাম। ফিরে দেখা জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা ও স্মরণসভায় তিনি কথা বলেন। মহাখালীতে রাওয়া ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ, আহতদের প্রতি শ্রদ্ধা ও আন্দোলনের চেতনা ধরে রাখার প্রত্যয় জানান বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও রাওয়ার যৌথ উদ্যোগে রাজধানীর রাওয়া হেলমেট হলে আয়োজন করা হয় ফিরে দেখা জুলাই অভ্যুত্থান 2024। এতে অংশ নেন জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা সহ রাওয়ার নির্বাহী পরিষদের সদস্যরা। বাংলাদেশের প্রতিটি পদে পদে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা রয়েছে। এই অবস্থা যারা মেনে নিতে চায় না তারাই দেশের শত্রু। একবারও কি চিন্তা করে দেখেছেন 5ই আগস্ট যদি সেই যুগান্তকারী সিদ্ধান্তটি না হতো সেনাপ্রধানের, তাহলে কি হতে পারত? অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এরপর শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এই আহতদের পাশে দাঁড়ানোর জন্য, এই শহীদ পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য এটা শুধুমাত্র আমার আপনার দায়িত্ব না, এই রাষ্ট্রের সকল নাগরিকের দায়িত্ব এই আহত এবং শহীদ পরিবারদের পাশে এসে দাঁড়ানো। প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, জুলাই আত্মত্যাগ দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই চেতনা সবার মধ্যে ধারণ করার আহ্বান জানান তিনি। জুলাই যোদ্ধারা যে সাহস, দৃঢ়তা এবং আত্মত্যাগের পরিচয় দিয়েছে তা শুধু একটি সময়ের সাময়িক ঘটনা নয়, এটি একটি জাতির দায়বদ্ধতা, নাগরিক চেতনা এবং দেশপ্রেমের এক উজ্জ্বল উদাহরণ। সেদিন মৃত্যুকে তুচ্ছ করে যে বীরত্বের নজির স্থাপন করেছেন তা আমাদের বাংলাদেশের নতুন ভিত্তিপ্রস্তর বলে আমি মনে করি। তিনি আরো বলেন, বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। মেজর সিনহা হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড এবং আমাদের অনেক ভাইদেরকে সিস্টেমেটিক্যালি মারা হয়েছে। আমাদের সরকার এই সব বিচারের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা সংরক্ষণ এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর দেশ গড়তে চায় সরকার। সেই লক্ষ্যে সেমি কন্ডাক্টর খাতকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর নভ থিয়েটারে 2 দিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পোশাক শিল্পের পরই সেমি কন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য। এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। শফিকুল হকের প্রতিবেদন। সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন, বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্ব, প্রযুক্তি খাতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা এবং উন্নত উৎপাদন ব্যবস্থাকে সামনে রেখে শুরু হলো ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, AI অ্যান্ড রোবোটিক্স সামিট 2026। রাজধানীর তেজগাঁওয়ে নভ থিয়েটারে 2 দিনব্যাপী এই সম্মেলনের আয়োজক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সিলিকন রিভার। এই 2 দিনের সামিট থেকে নতুন নতুন অংশীদারিত্ব, গবেষণা উদ্যোগ, বিনিয়োগের সুযোগ এবং উদ্ভাবনী চিন্তার জন্ম হবে ইনশাআল্লাহ। আমি এই সামিটের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ খাত নিয়ে অপার সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি মেধাভিত্তিক বাংলাদেশের অপার সম্ভাবনার বার্তাও পৌঁছে দেন তিনি। এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে।
সরকার প্রধান জানান, সেমিকন্ডাক্টর শুধু একটি শিল্পই নয়, এটি আধুনিক সভ্যতার ভিত্তি। এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে যে অপার সুযোগ ও সম্ভাবনা রয়েছে, সেটি কাজে লাগাতে সরকারের অবস্থান জানান প্রধানমন্ত্রী। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি বর্তমান সরকার। তবে এই খাতের উন্নয়নে খুব সম্ভবত একক কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটা একটা সম্মিলিত জাতীয় মিশন। পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, শিল্প খাত, প্রবাসী পেশাজীবী এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার জন্য বিনীত আহ্বান জানাই। চ্যালেঞ্জের মধ্যেও দেশকে এগিয়ে নিতে যারা কাজ করবে তাদের পাশে সরকার আছে এবং থাকবে বলেও অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। শফিকুল হক, ৭১, ঢাকা। চলতি অর্থবছরেও যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে ৭ থেকে ৮ লাখ টন গম কেনা হবে, যা আগের অর্থবছর থেকেও বেশি। এ তথ্য জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জসিমউদ্দিন খান। তিনি বলেন, দেশটির সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তির শর্ত থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যদিও এতে বাড়তি সুবিধা মিলবে না দাম এবং মানের বিচারে। উল্লেখ্য, চুক্তির আগে গম আমদানির ক্ষেত্রে রাশিয়া, ইউক্রেন, ভারত সহ প্রায় সব দেশ থেকেই পিছিয়ে থাকত যুক্তরাষ্ট্র। মোহন ইসলামের প্রতিবেদন। দেশে খাদ্যশস্যের মধ্যে চালের পরে অবস্থান গমের। একটা সময়ে অভ্যন্তরীণ উৎসে বিপুল উৎপাদন হলেও বর্তমানে তা নেমেছে একরকম তলানিতে। ফলে চাহিদার প্রায় ৯৫% এখন মেটাতে হয় আমদানি করে। সবশেষ অর্থবছরে যার পরিমাণ ছিল ৬০ লাখ টনের আশেপাশে। আপনি নিশ্চয়ই অবহিত আছেন যে যুক্তরাষ্ট্রের গম তুলনামূলকভাবে অন্যান্য যে কোনো অঞ্চলের চাইতে তার কোয়ালিটি ভালো। আমরা গত অর্থবছরে যে গম সরবরাহ পেয়েছি যুক্তরাষ্ট্র থেকে, তার কোয়ালিটি আমরা প্রত্যেকটাই স্যাম্পল 2বার টেস্ট করেছি, একবার চট্টগ্রাম বন্দরে এবং আর একবার মংলা বন্দরে। তো উভয় টেস্টেই দেখেছি আমাদের যে মিনিমাম স্ট্যান্ডার্ড তার চাইতে এটা অনেক উপরে ছিল। সো আমরা হ্যাপি এই গমের কোয়ালিটি নিয়ে। ইউএসএ থেকে আমরা কেমন গম মানে কত পরিমাণ? অ্যারাউন্ড 7 লাখ টন। একটা সময় পণ্যটি আমদানিতে প্রধান দুই উৎস ছিল রাশিয়া এবং ইউক্রেন, কিন্তু যুদ্ধ শুরুর পর আর্জেন্টিনা, ব্রাজিল এবং ভারতের উপর নির্ভরতা বাড়ায় বাংলাদেশ। তবে সেই হিসাব আরও খানিকটা উল্টে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হওয়া চুক্তির পর। কেননা গেল এক বছরে সেখান থেকে আনা হয় ৭.৫ লাখ টন, যা এর আগেও ছিল সামান্য। আসলে আমাদের এই গম আমদানির টার্গেট মূলত সর্বোচ্চ 10 লাখ টন। এটা আমরা ৭-৮-এর মধ্যেই থাকি, এটা বাজেট বরাদ্দ সাপেক্ষে। তাহলে কি বলা যায় যে মানে সিংহভাগে আপনার এবার আমেরিকা থেকে আনবেন? সিংহভাগ আমেরিকার থেকে। এর বাইরে যদি অন্য কোনো সোর্সে ভালো পাওয়া যায় সেটাও আমরা আনবো। যেমন আমরা যেটা ওটিএম পদ্ধতিতে যেটা করেছি, সেই সোর্সটি আসলে ইউএসএ না, সেটি ব্ল্যাক সি রিজন। দ্যাট মিনস তারা হয় রাশিয়া, ইউক্রেন, তারপরে আপনার বুলগেরিয়া, তারপরে আর্জেন্টিনা, ব্রাজিল, এইসব সোর্স থেকে। খাদ্য অধিদপ্তর বলছে, চুক্তি শর্ত পূরণ করতে চলতি অর্থবছরেও দেশটি থেকে আমদানি করা হবে ৭ থেকে ৮ লাখ টন গম। যদিও এক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে না দাম কিংবা মানের ক্ষেত্রে। মহাপরিচালক বলেন, এর বাইরে উন্মুক্ত দরপত্রের মাধ্যমেও কেনা হবে আরও কিছুটা। মূলত সরকারের বাইরে বেসরকারি খাত বিপুল গম আমদানি করে বিভিন্ন দেশ থেকে। সবশেষ অর্থবছরের ১১ মাসে যাতে মোট ব্যয় হয়েছে ২ বিলিয়নের উপরে। এটা আমরা ৭-৮-এর মধ্যেই থাকি। মোহন ইসলাম, ৭১, ঢাকা। অগ্নিকাণ্ডের ৫ দিনেও ঠিক হয়নি ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল। ফলে তীব্র থেকে তীব্রতর হচ্ছে গ্যাস সংকট। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে যানবাহন চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এই সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়ি কিংবা শিল্প কারখানাতেও। আরও জানাচ্ছেন রাকিব হোসেন, ছবি তুলেছেন দুর্লভ মজুমদার। রাজধানীর নিকুঞ্জ এবং খিলক্ষেতের মাঝামাঝি এই সিএনজি পাম্পটিতে
বেলা 11টার দিকে বন্ধ হয়ে যায় কম্প্রেসার মেশিন, থমকে যায় যানবাহনে গ্যাস সরবরাহ। ফলে চরম ভোগান্তিতে পড়েন গ্যাসের জন্য লাইনে থাকা চালকরা। 2 ঘন্টা আমি সিরিয়াল থেকে মেশিনের সামনে আসছি, মেশিন হঠাৎ করে মেশিন বন্ধ হয়ে গেছে, এখন আমি গ্যাস পাইতেছি না। খিলকে যাইতে পারি না, পুলিশ বিষয়টা আমার গ্যাস শেষ হয়ে গেছে। আরেকটা গাড়িতে বাইন্দা আমি গ্যাস পাম্পে নিয়ে এলাম, আইনে যে রয়েছি যে গ্যাস নিমু। এখন আমি যে আমার পকেটের টাকা আছে 100 টাকার গ্যাস নিমু, অন কি গ্যাস নিয়ে গ্যারেজে যাবো না কি করবো? গ্যাসই তো পাইতেছি না, কোন দিকে যাবো আমি? ঢাকার শহরে কোনো পাম্পে আমরা গ্যাস পাইতেছি না, আমরা গাড়ি চালাইতে পারতেছি না। সাধারণত সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের অনুমোদিত চাপ 15 PSI, যদিও স্বাভাবিক সময়েও পাওয়া যায় না 10 PSI এর বেশি, কিন্তু গেল 5 দিন ধরে তা নেমেছে 5-এর নিচে। ফলে আচমকা বন্ধ হয়ে যাচ্ছে কম্প্রেসার মেশিন। আমাদের এখানে ম্যাক্সিমাম 15 PSI গ্যাস থাকার কথা, কিন্তু বর্তমানে এখন 2-এর নিচে আছে। এই কারণে আমাদের 2টা মেশিন চলতেছে না, অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। 2টা মেশিনে কমপক্ষে নিচে হলেও আমার 10 PSI প্রেসার দরকার, সেখানে আমার আছে 2-3 হলে মেশিনটা যখন আমি রানিং করি তো 0-তে চলে আসে। কিছু স্টেশনে গ্যাসের সরবরাহ থাকলেও কম চাপের কারণে ভোগান্তিতে চালকরা। বাড়ছে ব্যয়, অপচয়, কমছে আয়, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। গ্যাসের এমন সংকটে দুর্ভোগে পড়েছেন বাসাবাড়ির গ্রাহকরাও। যদিও গ্যাস 2-3 হাজার টাকা লাগে, ওখানে 200-300 টাকার উপরে আমরা গ্যাস পাই না। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা চালে আসার পরে দেখি যে আবার গ্যাস শেষ হয়ে যায়। গ্যাসে কোনো প্রেশার পাওয়া যায় না, কোনো উন্নতি নাই। আবার আমাদের 3-4 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে আবার গ্যাস নিতে হয়। সারাদিন ডিউটি করে বাসায় যাই, গিয়া খাবার পাই নাই, মাঝে মাঝে হোটেল থেকে খাবার নিয়ে আমরা খাইতে হয়। গ্যাস আসে রাতে 4টার দিকে দেখা গেছে আমরা ওইটা এরকম পাক করতে পারি না, বা 6টা পর্যন্ত থাকে বা 7টা পর্যন্ত থাকে, পরে গ্যাস থাকে না। পেট্রোবাংলার তথ্য মতে বর্তমানে গ্যাসের সরবরাহ দৈনিক 221 কোটি ঘনফুট, যা 5 দিন আগেও ছিল 270 কোটির ওপরে। রাকিব হোসেন, 71, ঢাকা। জাতীয় গ্রিডে সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। টানা 7 দিনের সংকটের সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ওইসব এলাকার সিএনজি চালিত গাড়িগুলো। কোন এলাকায় বাসাবাড়িতেও গ্যাস পাওয়া যাচ্ছে না। প্রভাব পড়েছে কলকারখানার উৎপাদনেও। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নেত্রকোনায় টানা 4 দিন ধরে তিতাস গ্যাসের সংযোগ বন্ধ থাকলেও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ নেই 7 দিন। গ্যাস সংকটে জেলার প্রায় 800 থেকে 1000 সিএনজি চালিত অটোরিকশা চালক কাজ করতে পারছেন না। অটোরিকশা চালকরা জানান বাধ্য হয়ে এলপিজি গ্যাস ব্যবহার করে যানবাহন চালাচ্ছেন তারা। তবে এলপিজিতে ব্যয় প্রায় 3 গুণ বাড়লেও যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিতে রাজি হচ্ছেন না। আমাদের এখন এলপি ভরে চালাইতে হচ্ছে গাড়ি, ভাড়া বাড়তে চাইলে ভাড়া যাত্রী দিতে চায় না। নারায়ণগঞ্জে গ্যাসের চাপ না থাকায় অনেক শিল্প কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোনো কারখানায় উৎপাদন স্বাভাবিক ক্ষমতার মাত্র 15 থেকে 20% নেমে এসেছে। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যানবাহন। রূপগঞ্জে 16টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র 2টিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এতে ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। যানবাহন চালকরা জানান ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় পরিমাণ গ্যাস পাচ্ছেন না। সাভারে বাসাবাড়িতে দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা। বাধ্য হয়ে অনেকে এলপিজি সিলিন্ডার কিংবা কাঠের চুলা ব্যবহার করছেন। এরই মধ্যে তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন পৌরবাসী। আমরা বিল দেবো, গ্যাস পাবো না, 1 বছর 2-3 বছর ধরে এরকম, আর 2 মাস ধরে তো 1 মিনিটের লিখে গ্যাস আমরা। বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও থাকে না, 1 মিনিটও না। পাম্পে লাইনে গ্যাস নাই, যা গ্যাস আছে ওই পরিমাণের গ্যাস মনে করেন যে গাড়িতে দিতে পারে না। গ্যাস সংকটের প্রভাব পড়েছে এই অঞ্চলের শিল্প কারখানাগুলোতেও। খুব স্বল্প সময়ে চেষ্টা করব যে কিভাবে এটা প্রবলেমটা সলভ হয়, যেই এলাকায় যেই লাইনে গ্যাসটা নাই সেই জায়গায় কিভাবে বৃদ্ধি করা যায়। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মতো উপজেলা শহরেও সড়কের পাশে ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। শাকিলা সিথি, 71। সুন্দরবনে কেউ গাছ কাটার চেষ্টা কিংবা বিষ দিয়ে মাছ শিকার করলে কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি জানান সুন্দরবন রক্ষা, বন ধ্বংস ও পরিবেশ দূষণ রোধে 0 টলারেন্সে বর্তমান সরকার।
আজ বাগেরহাটের মংলায় আয়োজিত সংলাপে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস আকুন। জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চল এবং সুন্দরবন সুরক্ষায় বাগেরহাটের মংলায় এই সংলাপের আয়োজন করে বন ও পরিবেশ মন্ত্রণালয়। এতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য সহ প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা সুন্দরবন সহ উপকূলীয় এলাকার পরিবেশ প্রতিবেশ রক্ষায় সরকারের কঠোর পদক্ষেপ প্রত্যাশা করেন। বর্তমান সরকার বিরোধী দল মিলে আমরা সেই তিস্তা বাঁধ সহ অন্যান্য বাঁধের ব্যাপারে আমরা যে পরিকল্পনা গ্রহণ করছি, আমরা ন্যায্য পানির হিস্যার জন্য কাজ করছি। আশা করি এই সরকারের নেতৃত্বে আমরা সেই আশা বাস্তবায়ন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমাদের দেশে আয়লা এসেছে, সিডর এসেছে, আমপান এসেছে, বড় বড় ঘূর্ণিঝড় থেকে আমরা রক্ষা পেয়েছি এই সুন্দরবনের কারণে। অনুষ্ঠানে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জানায়, পরিবেশ রক্ষা ও বনের জীববৈচিত্র্য নির্বিঘ্ন রাখতে কোনো ধরনের অনিয়ম বা অপচেষ্টা সহ্য করা হবে না। আমরা উদ্যোগ নিয়েছি বিধায় কিন্তু বাঘের সংখ্যা আমরা বৃদ্ধি করতে পেরেছি। আপনারা দেখেছেন, ইতিমধ্যে বলেছেন আমাকে একজন যে এখানে আমরা কিন্তু বাঘ অবমুক্ত করেছি। আমাকে অনেকেই বলেছিল চিড়িয়াখানায়, আমি বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে। বাংলাদেশের কোথাও যদি একটা ভাটায় কাঠ পড়ানো হয়, সেই ডিসি, সেই ইওনো, সেই পরিবেশ যে কর্মকর্তা ডিডি থাকবে, তাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। বিষ প্রয়োগ করে মাছ শিকারের সাথে যারা জড়িত তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। বনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীদের সুরক্ষার ওপর বিশেষ জোর দেন তিনি। মানুষ ও বাঘের মধ্যে দ্বন্দ্ব কমাতে এবং বাঘ লোকালয়ে আসা বন্ধ করতে নির্দিষ্ট বেষ্টনী ও ব্যারিকেড তৈরির পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। আমরা ইতিমধ্যেই বাঘ এবং মানুষের দ্বন্দ্ব বা এই প্রাণীদের সাথে যে লোকালয়ের দ্বন্দ্ব, এটা নিরসনের জন্য আমরা কিন্তু 75 কিলোমিটার আমরা বেড়া দিচ্ছি। এতে বাঘ কিন্তু ওখানে এসে যখন বাড়ি খাচ্ছে, আমরা দড়ি দিয়েছি যাতে পরিবেশ বান্ধব থাকে, সে ফিরে যাচ্ছে। পরিবেশ দূষণ রুখতে শহরের লক্কর বাস তুলে দেওয়া এবং প্রকৃতির টেকসই ভারসাম্য বজায় রাখতে স্থানীয়দের সম্পৃক্ত করে মহাপরিকল্পনার বাস্তবায়নের আশ্বাস দেন ফরিদুল ইসলাম। ইলিয়াস আকন, ৭১, বাগেরহাট। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।